আজকের আমাদের আলোচনার বিষয় সুভাষ মুখোপাধ্যায় রচিত বাংলার সেকাল নামের একটি প্রবন্ধ। তো এখন প্রবন্ধ নিয়ে আলোচনা করার আগে আমরা সুভাষ মুখোপাধ্যায় সম্পর্কে একটু জেনে নেব। দেখো, শেষের দিকে, প্রবন্ধের একদম শেষের দিকে সেখানে বলা আছে সুভাষ মুখোপাধ্যায়ের জন্ম 1919 কৃষ্ণনগর, নদিয়া জেলার কৃষ্ণনগর। তিনি মূলত কবি হিসাবে তার বিভিন্ন কাব্যচর্চা করে গেলেও তার প্রবন্ধ বাংলা সাহিত্যে বিশেষভাবেই সমৃদ্ধ করে রেখেছে বাংলা সাহিত্য বাংলাকে। তো তার পদাতিক নামের এই কাব্য, যেটা বাংলার পাঠক মহলে যথেষ্ট সমাদৃত হয়েছে, যার কারণে সুভাষ মুখোপাধ্যায়কে পদাতিক কবি নামেও আখ্যায়িত করা হয়। এখন আমাদের আলোচনার যে বিষয় তথা প্রবন্ধটি বাংলার সেকাল, দেখো আমরা বর্তমান সময়ে আমাদের দেশ বা রাজ্যের কৃষি ব্যবস্থা এবং ব্যবসা বাণিজ্য, শিল্প ইত্যাদি আমরা জানি। তো আগে আমাদের দেশের তথা রাজ্যের বা প্রাচীন বাংলার বললে ভালো হয়, প্রাচীন বাংলার যে শিল্প বাণিজ্য কেমন ছিল সেটাই কিন্তু আমাদের এই বর্তমান প্রবন্ধে প্রাবন্ধিক হিসাবে সুভাষ মুখোপাধ্যায় ব্যক্ত করেছে। ঠিক আছে, তো আমরা এখন তার এই প্রবন্ধটা পাঠ করবো এবং বুঝে নেওয়ার চেষ্টা করব। দেখো, শুরু হচ্ছে এইভাবে। প্রাচীন বাংলার ধন উৎপাদনের উপায় ছিল তিনটি: কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য। ধন উৎপাদন মানে কি? মানে হলো টাকা পয়সা বা সম্পদ কিভাবে বাড়ানো যায়। এটা আমরা জানি, জীবন জীবিকা নির্বাহের জন্য অর্থের প্রয়োজন আছে। তার জন্য আমরা অনেকে কি করি, চাষবাসের সঙ্গে যুক্ত। যার জমি নিয়ে, অপরের জমি নিয়েও চাষ করি, কি যদি কিছু পয়সা বাড়তি পাওয়া যায়, কিংবা ব্যবসা করা যায়। আবার অনেকে শিল্পের সঙ্গেও যুক্ত। শিল্প মানে যে বিরাট কিছু হতে পারে না, কুটির শিল্প একটা শিল্প, তাই না? তো এইভাবেই কৃষি, শিল্প এবং ব্যবসা বাণিজ্য, এই তিন ভাবে প্রাচীন বাংলায় ধন তথা অর্থ উৎপাদনের একটা ব্যাপার চালু ছিল। প্রাচীন বাংলার ধন দৌলত আসতো প্রথমত এবং প্রধানত কৃষি থেকে। অষ্টম শতক থেকে ত্রয়োদশ পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে ক্ষেত্রকর, কর্ষক ইত্যাদি কথার বারবার উল্লেখ পাওয়া যায়। সমাজে কৃষকের রীতিমতো খাতির ছিল। এটা আমরা জানি, কৃষকের খাতির বা সম্মান থাকাটা সব সময়তেই উচিত। কেন? কারণ আমাদের যে মুখের গ্রাস বা বলা যেতে পারে আমাদের যে খাদ্য, সেই খাদ্যের যোগানকে দেয় কৃষক। সুতরাং কৃষকের সম্মান বা খাতির অবশ্যই সর্বাগ্রে প্রয়োজন। ইউয়ান চুয়াংয়ের বিবরণে, চীনের বিখ্যাত এক পর্যটক, তার বিবরণে প্রাচীন বাংলার শস্য সম্ভারের কিছু পরিচয় পাওয়া যায়। পুণ্ড্রবর্ধন ছিল জনবহুল শস্য সম্ভার, ফুল ফলের সেখানে প্রাচুর্য ছিল। তাম্রলিপ্ত, তমলুক যেটা পরবর্তী ক্ষেত্রে, কৃষিকর্মে ভালো ছিল, ফল ফুল যথেষ্ট সেখানে পাওয়া যেত। স্থলপথ ও জলপথের কেন্দ্র হওয়ায় নানান দুষ্প্রাপ্য জিনিস মজুত হতো সেখানে, এবং তার ফলে এখানকার লোকেরা সকলেই বেশ শাঁসালো ছিল। শাঁসালো মানে তাদের শ্বাস ছিল এমনটা নয়, মানে তারা আর্থিকভাবে উন্নত ছিল। কর্ণসুবর্ণের লোকেরাও ছিল খুব ধনী এবং জনসংখ্যাও ছিল প্রচুর। কৃষিকর্ম ছিল নিয়মিত ঋতু অনুযায়ী, ফল ফুলও যথেষ্ট পাওয়া যেত। তার মানে বাংলা বলা চলে ফল ফুল শস্যে সমৃদ্ধ ছিল। সাধারণ মানুষের প্রধান উপজীব্য ছিল ধান, অর্থাৎ ধান চাষ করতো, সেই ধান বিক্রি করে
তাদের অর্থ উপার্জন হতো এবং সেই ধানের থেকেই তাদের খাদ্য পাওয়া যেত। এদেশে অসংখ্য নদী নালা থাকা সত্ত্বেও ধানের জন্য বৃষ্টির উপর একান্তভাবে নির্ভর করতে হতো। তাই এদেশে ছড়ায়, গানে, পল্লী বচনে, লোকায়ত, ব্রত আর পূজানুষ্ঠানে মেঘ আর আকাশের কাছে বৃষ্টি প্রার্থনা করা হয়। আজও আমরা শুরু করে বলি, আই বৃষ্টি ঝেপে ধান দেব মেঘে, এটা আমরা বলি অনেক সময়। বিস্ফোরক চান দ্বাদশ এবং ত্রয়োদশ মানে 1200 এবং 1300 এরকম, 1100 পর থেকে দ্বাদশ পড়ে যাচ্ছে, 1200 পর থেকে ত্রয়োদশ পড়ে যাচ্ছে। শতকে ব্রাহ্মণদের যেসব গ্রাম দান করা হতো তাতে থাকতো চাষের ক্ষেত এবং বাগান। আর ক্ষেতে প্রচুর শালি ধান হতো। শালি এক ধরনের ধান, শালি ধানের চিড়া এরকম বলা যায়। প্রাচীনকালের এক বিশেষ গুরুত্বপূর্ণ ধান হচ্ছে এই শালি ধান। ত্রয়োদশ শতকের এক অজ্ঞাতনামা কবির কবিতায় শুধু ধান নয়, আখ চাষের খবরও পাওয়া যায়। তাহলে আখও চাষ হতো। সন্ধ্যাকর নদীর রামচরিত দেখা যায়। সন্ধ্যাকর নদী তার লেখা গ্রন্থটির নাম রামচরিত। আর রামচরিত মানস কার লেখা? এখানে তো উত্তর দেওয়ার জন্য উপস্থিত নেই, আমি বলে দিই, তুলসীদাস। দেখো, তাহলে সেই রামচরিতে দেখা যায় বরেন্দ্রীয় সৌন্দর্য বাড়িয়েছিল সেখানকার আখের ক্ষেত। সেখানে যে আখের জমি তাতে সৌন্দর্য অনেকটা বেড়েছিল। প্রাচীন বাংলায় ধান এবং অন্যান্য শস্য ছাড়াও অনেক রকমের ফলমূল গাছগাছরাও হতো। আম বাংলাদেশের সব জায়গাতেই জন্মাতো। মহুয়া হতো প্রধানত উত্তরবঙ্গে। মহুয়া, যেটাকে আমরা মোল বলি, মোল। এই মহুয়া ফল ফুল এগুলোর থেকে ওই বিশেষ করে আদিবাসীরা যারা নেশার দ্রব্য বানিয়ে, ঠিক আছে, মহুয়া। তো সেই মহুয়া উৎপাদন হতো উত্তরবঙ্গে। তাছাড়া মেদিনীপুরের দাঁতনের দিকেও হতো। কাঁঠালের উল্লেখও পাওয়া যায়। বিশেষভাবে পূর্ব বাংলায়, ঢাকা অঞ্চলে, উত্তরবঙ্গেও যে হতো চুয়াংয়ের বিবরণ থেকে সেটা জানা গেছে। সুপারি আর নারকেল সেগুলোও পাওয়া যেত গঙ্গা, পদ্মা, ভাগীরথী, করতোয়া আর সমুদ্রের আশপাশের অঞ্চল। যেটা আমরা জানি সাধারণত নদী বা সমুদ্র তীরবর্তী অঞ্চলেই এই ধরনের নারকেল, সুপারি এগুলো বেশি ফলে থাকে। সুতরাং প্রাচীন বাংলাকে সুপারি ফলতো। দ্বাদশ শতকে হাওড়া জেলার বেতর গ্রামের কাছে গঙ্গার কাছাকাছি ডালিমের ক্ষেত ছিল। তাহলে ডালিম, যেটাকে আমরা বেদানা বলছি, তাই না, সেই বেদানা বা ডালিমেরও চাষ হতো। কোথায় হতো সেটা এখানে বলছে। দেখো, বেতর গ্রামের কাছে গঙ্গার কাছাকাছি। বিক্রমপুর ভাগে সুন্দরবনের খাড়ি মণ্ডলে নিম্ন জলাভূমি অঞ্চলে, ঢাকা জেলার পদ্মার ধারের অঞ্চলে সুপারি এবং নারকেলের চাষ হতো। তাহলে সুপারি এবং নারকেলের চাষ কোথায় হতো সেটা আমরা দেখতে পাই। এবার দেখো, বাঁশ আর কাঠ ছিল প্রাচীন বাঙালির অর্থায়নের একটা বড় উপায়। বাঁশ এবং কাঠ দিয়ে বিভিন্ন শিল্পকর্ম তৈরি করা হতো। সাধারণ লোকে বাঁশের চাঁচের বেড়া দিয়ে ঘর বাড়ি বাঁধত। দরমার বেড়া সেটা খুব ভালো বাঁশের ঝাড় ছিল বড় থেকে। বাঁশের ঝাড় তোমরা যারা গ্রামে ছিল তারা দেখতে পাবে, মানে একটা দুটো বাঁশ লাগালে সমস্ত ঝাড় হয়ে 50-100 এরকম পর্যন্ত, মানে আরও বেশিও বাঁশ হয়ে থাকে। জায়গা পেলে সে পরপর ওই বাঁশের শিকড়ও বেরোবে, যেটাকে আমরা বলছি তার যে মূল অংশ, তারপর সেখান থেকে আরও অনেকগুলো বাঁশ হতে থাকে, ক্রমশ ঝাড়টা বেড়ে থাকে। বরেন্দ্রভূমিতে এলাচের সুবিস্তৃত চাষ ছিল। এলাচ খুব গুরুত্বপূর্ণ একটি মশলা। এটা বাংলা থেকেই অন্যান্য দেশে তখন পাঠানো হতো। এছাড়া লঙ্কা, লবঙ্গ, তেজপাতা, লাক্ষা কি? লাক্ষা হচ্ছে মোম জাতীয় পদার্থ, যেটা তোমার থেকে বলা চলে দেখবে ওই গালা বলে না, গালা পালিশ করে কাঠের কাজের ক্ষেত্রে প্রয়োগ হয়, ওটা হচ্ছে লাক্ষা। বিভিন্ন প্রাচীন গ্রন্থের মধ্যে অন্য দেশ একসময় হীরার জন্য বিখ্যাত ছিল। কৌটিল্যের অর্থশাস্ত্রে বাংলার দু জায়গায় হীরার খনির উল্লেখ রয়েছে। তাহলে বাংলার দু জায়গাতে হীরের খনি ছিল। কোথায় কোথায় সেটা বলতে হবে। কৌন্ড্রক এবং ত্রিপুর বা ত্রিপুরা। আইন ই আকবরী গ্রন্থে গড়মান্দারণে একটি হীরার খনির উল্লেখ পাওয়া যায়। তাহলে গড়মান্দারণ নাকি আমাদের কাছাকাছি, তো গড়মান্দারণ
এখানেই নাকি বলে একটা হীরের খনি ছিল। ত্রিপুরার যেসব বণিক ঢাকায় বাণিজ্য করতে আসতো তারা টুকরো টুকরো সোনার বদলে নিয়ে যেত প্রবাহ, অয়স্কান্ত মণি, কচ্ছপের পিঠে ছালের এক সামুদ্রিক শঙ্খের মালা। রাঢ়ের দক্ষিণ সমুদ্রে প্রচুর মুক্তা পাওয়া যেত। তার মানে আমাদের এখানে কোথায় কি পাওয়া যেত এবং তার সেই সমৃদ্ধি সেগুলো কিন্তু এখানে এই প্রবন্ধে প্রাবন্ধিক সুভাষ মুখোপাধ্যায় আমাদেরকে জানাচ্ছেন। আরেকটি পরবর্তী পুঁথিতে রাঢ় দেশের জঙ্গল খণ্ডে লৌহখনির উল্লেখ আছে। বাঁকুড়া, বীরভূম, সাঁওতালপুরে এখনো জায়গায় জায়গায় লোহা সংগ্রহ করা হয় এবং তার দিয়ে তৈজসপত্র মানে বাসন কোসন, ঘরোয়া ছোটখাটো অস্ত্র শস্ত্র, এটা আমরা জানি একটু ছুরি কাঁচি টুকটাক যেগুলো লাগে তৈরি করা হচ্ছে। খ্রিস্টের জন্মের আগে থেকেই বাংলার বস্ত্রশিল্পের খ্যাতি দেশ বিদেশে ছড়িয়ে পড়েছিল। মানে বাংলার যে বস্ত্রশিল্প সেটাও কিন্তু উন্নত ছিল খ্রিস্টের জন্মের আগে, অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দে। কার্পাসের চাষ, গুটি পোকার চাষ, কার্পাস ও অন্যান্য বস্ত্রশিল্পই ছিল প্রাচীন বাংলার সবচেয়ে বড় শিল্প এবং অর্থায়নের অন্যতম উপায়। তাহলে এই সমস্ত কাঁচামাল দিয়েই বস্ত্র তৈরি করা হয়। প্রাচীন গ্রিক ঐতিহাসিকরা বারবার বাংলার এই সম্পদের কথা তাদের গ্রন্থে উল্লেখ করেছেন। পেরিপ্লাস গ্রন্থে বলা হয়েছে এদেশ থেকে সবচেয়ে মূল্যবান রপ্তানির জিনিস ছিল বাংলার মসলিন। ঢাকায় মসলিন, তোমরা এটা ইতিহাসেও পড়েছো, খুব সূক্ষ্ম কাপড় এবং যেটা আবিষ্কার করার পরে বাংলার তাঁত শিল্প অনেকটাই তখন মুখ থুবড়ে পড়েছিল, যেটা আমরা ইতিহাস থেকে পড়লাম। যাই হোক, ত্রয়োদশ শতকের শেষের দিকে মার্কো পোলো কার্পাসের বাংলাদেশ সম্বন্ধে বলেছেন এখানকার লোকে প্রচুর কার্পাস উৎপাদন করে এবং কার্পাসের ব্যবসা খুব সমৃদ্ধ। লক্ষ্য রাখবে ব্যবসা বানানটাই আকার আছে, আকার হবে, ঠিক আছে, কিন্তু ব্যবসায়ী তখন আকার হবে না, মানে ব্যবসাদার চিহ্ন। আবার ব্যবসাদার বললে আকার হবে। একটু লিখে রাখি ব্যাপারটা বুঝতে পারবো। ব্যবসা যখন এটা লিখবো, ব্যবসাদার বলে এর সঙ্গে দার যোগ হয়ে যাবে, ঠিক আছে। যদি ব্যবসায়ী বলি তখন কিন্তু আকারটা হবে না, এই যে মাথায় রাখতে হবে, কেমন? দেখো, চর্যাগীতির মধ্যেও কার্পাসের কথা পাওয়া যায়। চর্যাগীতি হচ্ছে বাংলা সাহিত্যের এক আদিমতম নিদর্শন এবং ওইটাই মনে করা হয় আমাদের বাংলার প্রথম সাহিত্য। তো এখানে আমরা যেমন বিভিন্ন কবিতা দেখেছি, একটা বই ধরো বিভিন্ন কবির বিভিন্ন কবিতা রইল সংকলন, সেরকম চর্যাগীতিটাও হচ্ছে গীতি সংকলন। তো সেখানে বলছে এক জায়গায় আছে, বাড়ির বাগানে কার্পাস ফুল ফুটেছে কি আনন্দ, যেন ঘরের চারপাশ উজ্জ্বল হলো, আকাশের অন্ধকার ঘুচে গেল। এটা বাংলা করে বলা হয়েছে, বাংলা করে না বলা হলে তোমরা বুঝতেই পারতে না। আমি একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করি। চর্যার ভাষা বলছে, কা আ তরুবর পঞ্চমী ডাল চঞ্চল চিয়ে পয়ঠ কাল। বুঝতেই পারবে না, বুঝতে পারা যাবে না, কারণ এটা হচ্ছে আমাদের একদম সেই প্রাচীন কালের বাংলা, ক্রমশ অভিব্যক্ত হয়ে হয়ে আজকের বাংলা এসেছে। আমি যেটা বললাম তার মানেটা হচ্ছে এরকম, কায়া শরীর, তরুবর এটি বৃক্ষতুল্য, এর পঞ্চমী ডাল, পাঁচটি ডাল বর্তমান, এবং চঞ্চল চিয়ে আমাদের এই মন চঞ্চল, এইভাবে আমাদের পয়ঠ কাল, আমাদের কাল জাগ্রত হচ্ছে। ঠিক আছে, দেখো আমি বলে দেওয়ার পর সুন্দর হয়ে গেল। এখানেও আমাদেরকে প্রাবন্ধিক ওটাকে নিজে বাংলা করে বলে দেবে, মূল লাইনটা একটু দিলে আমরা সহজে বুঝতে পারতাম। দেখো, তাহলে এর থেকেই বোঝা গেল কার্পাসের কি কদর ছিল, অর্থাৎ কার্পাসের কদর খুবই ছিল। প্রাচীন বাংলায় পাটের কাপড়ের শিল্পও ছিল। পূজা পার্বণ, ব্রত, বিবাহ ইত্যাদি উপলক্ষে পট্ট বস্ত্র ব্যবহার করেছিল। পাট দিয়ে তৈরি করা বস্ত্র ব্যবহার করা হয়। চিনি মারফত দেশে প্রচুর অর্থাগম হতো বলে মনে হয়, চিনির শিল্প, পাট থেকে চিনি। ত্রয়োদশ শতকে বাংলাদেশ থেকে প্রধান রপ্তানি দ্রব্যের মধ্যে মার্কো পোলো চিনির নাম করেছে। তাহলে বাংলাদেশ থেকে চিনি বিভিন্ন জায়গায় পাওয়া যায়। পর্তুগিজ পর্যটক বারবোসার বিবরণ থেকে জানা যায় ষোড়শ শতকের গোড়াতেও
ভারতের বিভিন্ন প্রদেশে, সিংহলে, আরবে, পারস্যে চিনি রপ্তানির ব্যাপারে দক্ষিণ ভারতের সঙ্গে বাংলাদেশ পাল্লা দিচ্ছে। তার মানে যথেষ্টই উৎপাদন বেশি আছে। দেখো আমরা একটা সহজ কথা বুঝে নেওয়ার চেষ্টা করব। ধরো আমার চাষ আছে, কথা কি বলছে, আমার নিজের চাষ যদি নেই, ধরে নাও আমার হয়তো কিছু চাষ আছে জমি জায়গায়, তো সেখানে আমি বিভিন্ন কিছু জিনিস লাগাচ্ছি, হয়তো ধান কিংবা ধরো গম কিংবা ধরো আলু লাগাচ্ছি। তো আমি কখন বিক্রি করব? যখন আমার খেয়ে বাঁচবে। তাহলে এখানেও তাই, আমাদের বাংলাতে যারা এগুলো রপ্তানি করত, নিজেদের প্রয়োজনটা মেটানোর পরে অতিরিক্ত রপ্তানি করা হয়। সুতরাং কতটা সমৃদ্ধ ছিল সেটা আমরা বুঝতেই পারছি। কারুশিল্প কম ছিল না। কারুশিল্প মানে হচ্ছে বিভিন্ন কারুকার্য শিল্পকর্ম। বড় লোকদের মধ্যে সোনার উপর এবং মণিমুক্তা বসানো গয়নাগাটির খুব প্রচলন ছিল। রাজরাজা ছাড়াও বণিক, সাধু সদাগরের সোনার উপর থালা বাসন ছিল। থালা বাসনটা সোনার উপর দিয়ে তৈরি করা হয়। আমাদের কি আছে, আমাদের হয়তো বড় জোর কাঁসা, তার চেয়ে দামি থালা আমাদের খুব একটা নেই, তো সেই সোনার উপর দিয়ে তারাও থালা লাগায়। রামচরিত কাব্যে মণিময় কুমুর, মুক্তা, হীরা ও নানা বিচিত্র বর্ণের পাথর বসানো অলঙ্কার উল্লেখ আছে। কারণ অলঙ্কার শিল্প সম্পর্কে এখানে বলা হয়। লৌহ শিল্পের যে খুব প্রচলন ছিল তার সন্দেহ নেই। লৌহ শিল্প তো অবশ্যই প্রচলন ছিল, বলছে এটা কারণ কৃষিকর্মে এবং কৃষি সমাজে পদে পদে লোহার দরকার। তো এই যে লোহা দরকার, তাহলে সেই লোহা দিয়ে তারা বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করতো আর ব্যবহার করতো। দা, কুড়াল, খুরপি, খন্তা, লাঙল ছাড়াও লোহার জলপাত্র, তীর, বর্ষা, তরোয়াল ইত্যাদি তৈরি করত। ধারালো ও মজবুত বলে বাংলাদেশের তরোয়ালের নামটা অনেক দিন থেকে। ধারালো এবং মজবুত, লোহা দিয়ে তৈরি করা তরোয়াল। দেখো ত্রয়োদশ শতকের গোড়ার দিকে একজন চীনা পরিব্রাজক মানে পর্যটক, তিনি বেড়াতে এসেছেন। বাংলাদেশের তরোয়ালের নামটা বাংলাদেশে এসে এখনকার দুমুখ ধারালো তরোয়ালের খুব তারিফ। দুমুখ মানে দুটো দিকেই ধার দেওয়া আছে। আমরা ছুরির ক্ষেত্রে ধারালো দেখি একটা দিকে ধার দেওয়া থাকে, তরোয়ালটার দুটো দিকেই ধার দেওয়া আছে, মানে এই দিকে দিলেও কাটবে, এদিকে দিলেও কাটবে, এই ব্যাপার খুব তারিফ করেছে। মৃৎশিল্পের যথেষ্ট প্রচলন ছিল। কুম্ভার বৃত্তির কেন্দ্র ছিল গ্রাম, মানে কুমোর, কুম্ভার মানে হচ্ছে কুমোর, যারা মাটি দিয়ে কাজ করে, সেটা গ্রামের মধ্যে বেশি ছিল। পাহাড়পুরের ধ্বংসাবশেষে ব্রজযোগিনীর কাছে, রামপালে, ত্রিপুরায় ময়নামতির ধর্মস্তূপে কড়ামাটির নানা রকমের থালা, বাটি, জলের পাত্র, রান্নার পাত্র, দোয়া, প্রদীপ ইত্যাদি পাওয়া গেছে। তার মানে ওখানে পাওয়া এই জিনিসগুলোর থেকে বোঝা যাচ্ছে প্রচলন ওখানে ছিল। হাতির দাঁতের শিল্প প্রচলিত ছিল। হাতির দাঁতকে কেটে বিভিন্ন অলঙ্কার ইত্যাদি বানানো, এটা ব্যবস্থা তখন ছিল। শ্রীহট্ট জেলার ভাটেরা গ্রামের তাম্রশাসনে রাজবিঘা নামে এক দন্তকারের উল্লেখ পাওয়া যায়। দন্তকার হাতির দাঁত কেটে যিনি বিভিন্ন শিল্পকর্ম তৈরি করতে পারেন। তাছাড়া অন্য একটি লিপিতে হাতির দাঁতের ডান্ডাওয়ালা পালকির উল্লেখ আছে। পালকির ওখানেও নাকি ডান্ডাতেও নাকি হাতির দাঁত লাগানো থাকে সৌন্দর্য সৃষ্টি করার জন্য। প্রাচীন বাংলায় গৃহস্থালির জিনিসপত্র, ঘরবাড়ি, মন্দির, পালকি, রথ, গরুর গাড়ি, নানা রকমের নদীগামী নৌকা এবং সমুদ্রগামী বড় বড় নৌকো ও জাহাজ ইত্যাদি সবই কাঠ দিয়ে তৈরি করা হয়। এটা জেনে রাখো, নৌকা ইত্যাদি তৈরি করার জন্য হালকা এবং শক্তপোক্ত কাঠের প্রয়োজন হয়ে থাকে। সরি, একটা এমার্জেন্সি ফোন এসেছে।
দেখা যায়। তো যাই হোক, তাহলে এখানে কি বলছেন, আজও যেসব প্রাচীনকালের কাঠের স্তম্ভ, খিলান, যেটা বলতে চাইছিলাম, নৌকা তৈরি করা হতো সাধারণত বেশ শক্তপোক্ত এবং হালকা কাঠ দিয়ে। এর জন্য হিজল গাছ, এই হিজল গাছের কাঠ দিয়ে খুব ভালো নৌকা বানানো যায়। দেখো, তা কারুকার্য শিল্প নৈপুণ্য দেখলে অবাক হয়ে যেতে হতো, যে খিলান, স্তম্ভ, এগুলো আর কি। সমাজে এইসব কারুশিল্পীদের বিশেষ রকমের খাতির ছিল। তাহলে কারুশিল্পীদের এখানে খুব খাতির ছিল। নানা রকমের মিশ্র ধাতু শিল্পের প্রমাণ এবং পরিচয় পাওয়া যায় অসংখ্য ব্রোঞ্জ এবং অষ্টধাতু তৈরির মূর্তির মধ্যে। অন্যান্য শিল্পের মতো নৌ শিল্পের একটা স্থান ছিল। সাধারণ লোকে যাতায়াত এবং ব্যবসা বাণিজ্য ছাড়াও নৌবহরের ওপর সামরিক শক্তি রীতিমতো নির্ভর করত। বিভিন্ন লিপিতে নৌকোর ঘাট এবং জাহাজ ঘাটার উল্লেখ পাওয়া যায়। তাহলে আমরা বুঝতে পারছি নৌকোর ঘাট এবং জাহাজ ঘাটা রয়েছে, এখানে ব্যবহার ছিল, সেই জন্যই সেখানে ছিল। এ থেকে বোঝা যায় প্রাচীন বাংলায় শুধু যে দেশের ভেতরে ব্যবসা বাণিজ্য হতো তা নয়, বিদেশের হাটে বাজারেও জিনিসপত্র পাঠানো হতো। রপ্তানি মানে পাঠিয়ে দেওয়া। ব্যবসা বাণিজ্যের মারফত রাষ্ট্রের যথেষ্ট আয় হতো, এটা আমরা জানি। ব্যবসা বাণিজ্য হচ্ছে মানে দেশের মানুষজনের টাকা পয়সা আসছে, দেশের মানুষজনের টাকা পয়সা হচ্ছে মানে দেশ সমৃদ্ধ হচ্ছে। মধ্যযুগের বাংলা সাহিত্যে দেখা যায় বণিকরা দক্ষিণ ভারতের সমুদ্র উপকূল, সমুদ্রযুক্ত উপকূল করে, সমুদ্র উপকূল করা হয়েছে, ধরে গুজরাট পর্যন্ত যেসব বাণিজ্য সম্ভার নিয়ে যেতেন তার মধ্যে কি ছিল, পান, সুপারি, নারকেল ইত্যাদি। সুপারির বদলে মাণিক্য, পানের বদলে মরকত এবং নারকেলের বদলে তারা শঙ্খ আনতেন। ঠিক আছে, তাহলে কি দিয়ে কি আনা হতো, বিনিময় কথা ব্যাপারটা যখন ছিল। তেজপাতা, পিপুল এবং বস্ত্রের ব্যবসাতেও মূল্যটা লাভ, মানে যা হয়তো উৎপাদন খরচ তার চেয়ে বিক্রয় মূল্যটা অনেক বেশি হতো, যার ফলে লাভের মাত্রা অনেক বেশি। খ্রিস্টীয় প্রথম শতকে এক গ্রন্থে পাওয়া যায় রোম সাম্রাজ্যে আজকের পিপুলের দাম ছিল 15 দিনার। একটা স্বর্ণ মুদ্রাকে দিনার বলা হচ্ছে। এই সময় পশ্চিমের বণিকরা ভারতবর্ষ থেকে বছরে প্রায় 1 লক্ষ মুদ্রা রেশম ও কার্পাসের কাপড় নিয়ে যেত। তাহলে 1 লক্ষ মুদ্রা রেশম আর কাপড় বিক্রি করে আমাদের দেশ তখন পেয়েছে। এই অর্থের একটা মোটা অংশ বাংলাতে আসে। সামুদ্রিক বাণিজ্যের প্রধান বন্দর ছিল গঙ্গা বন্দর এবং তাম্রলিপ্তি নয়, তাম্রলিপ্ত হবে মানে তমলুক, এখন যেটা ওই মেদিনীপুর তমলুক। চতুর্থ শতকে সিংহলের সঙ্গে তাম্রলিপ্তের বাণিজ্য পথের আভাস পাওয়া যায়। সিংহলের সঙ্গে তাম্রলিপ্তের একটা বাণিজ্যগত সুসম্পর্ক ছিল। ব্রহ্মদেশ ও জবদ্বীপ, সুবর্ণদ্বীপ ও পূর্ব দক্ষিণে বৃহত্তর ভারতের দ্বীপগুলির সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্বন্ধ যে ছিল তার অন্তত একটি প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়। তাহলে অন্যান্য দ্বীপগুলির সঙ্গে সম্পর্ক ছিল বোঝা যাচ্ছে। মালয়ের একটি প্রাচীন বৌদ্ধ মন্দিরের ধ্বংসস্তূপে কি দেখা গেছে, 5ম শতকে একটি লিপিতে রক্ত মৃত্তিকাবাসী মহানাবিক বুদ্ধগুপ্তের নাম পাওয়া যায়। মহানাবিক অর্থাৎ শ্রেষ্ঠ নাবিকের অর্থ। লিপিটির ভাষা শুদ্ধ সংস্কৃত, তার মধ্যে ভারতীয় ধর্ম প্রেরণার পরিচয় পাওয়া যায়, পরিচয় আছে, পরিচয় পাওয়া যায়। বুদ্ধগুপ্ত নামটি বিশেষ করে ভারতীয়, নামটা কিন্তু ভারতীয়। রক্ত মৃত্তিকা বা রাঙামাটি জায়গাটার নাম বলছে, হয় কর্ণসুবর্ণে না হয় চট্টগ্রাম। তাহলে রাঙামাটি হয় কর্ণসুবর্ণে অথবা চট্টগ্রাম। কাজেই বুদ্ধগুপ্ত নিশ্চয়ই বাঙালি ছিলেন এবং যতদূর মনে হয় তিনি তাম্রলিপ্ত বন্দর থেকে যাত্রা করেছিলেন, মানে সেখান থেকে তিনি গিয়েছিলেন। ব্যবসা বাণিজ্য করে বণিক, ব্যাপারী আর শ্রেষ্ঠীদের হাতে প্রচুর অর্থাগম, তাতে কোনো সন্দেহ নেই। বণিকদের মধ্যে ধনপতি, হীরামানিক, দুলাল ধন ইত্যাদি নাম থেকেও তা বোঝা যায়। নামগুলো দেখো, ধনপতি মানে প্রচুর ধন আছে, হীরামানিক মূল্যবান সম্পদ হিসেবে, দুলাল ধন এখানে ধন সম্পদের কথা বলছে, তাহলে এই নামগুলো ব্যবহার করা। অর্থের জোরে এই বণিক ও শ্রেষ্ঠীর দল, শ্রেষ্ঠী মানে টাকা পয়সা অনেক আছে, ব্যবসায়ী খুব উন্নত,
ষষ্ঠীর দল বণিক অর্থে ব্যবহার করা হচ্ছে, ষষ্ঠী অর্থাৎ বণিকরাই প্রচুর টাকা পয়সা ইয়ে করতে পারত, উপার্জন করতে পারত। দেখো, ষষ্ঠীর দল রাষ্ট্র ও সমাজে নিজেদের প্রভাব প্রতিপত্তি খাটাত। বর্তমান হুগলি জেলার ঘুরসুট গ্রামে, যেখানে ভারতচন্দ্র রায়ের জন্ম, প্রাচীন বাংলার ষষ্ঠীদের খুব বড় একটা ঘাঁটি ছিল। ঘুরসুটের প্রাচীন নাম ছিল ঘুরশ্রেষ্ঠিক, তাহলে ঘুরশ্রেষ্ঠিক থেকে এসেছে ঘুরসুট। যাই হোক, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি বিভিন্ন জায়গার নাম বা আমাদের বাংলার বিভিন্ন এলাকায় ব্যবসা বাণিজ্য, শিল্প, কৃষিকার্য সবই ছিল অনেক উন্নততর। এবং যেটা এখন হয়তো সব কি সমানভাবে সেই ইয়েতে নেই, অনেক হয়তো ম্লান হয়ে গেছে, মানে আগের থেকে অনেক কিছু হয়তো ম্লান হয়েছে, অনেক কিছু আবার উন্নত হয়েছে। তো যাই হোক, এগুলো যুগের সঙ্গে তাল মিলিয়ে ঘটেছে। তো প্রাবন্ধিক সুভাষ মুখোপাধ্যায় তার এই বাংলার শেখার প্রবন্ধে আমাদেরকে সেই সময়ে বাংলার কীরকম অবস্থা ছিল ব্যবসা বাণিজ্য আর্থিক ইত্যাদি দিক থেকে, সেটা আমাদের কাছে তিনি ব্যাখ্যা করবেন। ঠিক আছে? তো যাই হোক, তোমরা অনুশীলনীগুলো এখানে করবে, সেই একই আগের কথা মতোই বলবো, সবই তোমাদের সিলেবাসের মধ্যে থেকেই আছে, একটু ভালো করে পড়ে নিয়ে অনুশীলনীগুলো তৈরি করবে। ঠিক আছে? ভালো থাকবে, পড়াশোনা করবে। আজকে এখানেই রাখছি।